হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এটা হচ্ছে আমার বাংলাদেশ ট্যুরের এপিসোড 2। এটুকু ভিডিও আপনারা আগের এপিসোডেও দেখে ফেলেছেন, যেখানে আমি জাস্ট বাংলাদেশে ল্যান্ড করছিলাম এবং আমি আমার এক্সাইটমেন্ট সবার সাথে শেয়ার করছিলাম। এবং আমি চাচ্ছিলাম যে এটা 2টা পর্বে রান করতে, একটা ভিডিও যদি 25 মিনিট 30 মিনিট করে হয়, আসলে আমার মনে হয় না আর সেখানে কোনো রকম ইন্টারেস্ট থাকে। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো আমি বাংলাদেশে যে কি করেছি। আসলে আমি সত্যি কথা বলতে সেভাবে আমি ভিডিও তো করিনি, বাট আমি চেষ্টা করব যতটুকু করেছি সেটা দিয়ে ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য। বাংলাদেশে ল্যান্ড করে আমি প্রথমেই চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে, যেটা গাজীপুরে। এবং ওখানে যে আমি দেখে তো অবাকই হয়ে গিয়েছি একরকম, বিকজ এত ওয়ার্ম ওয়েলকাম। আমি কি বলবো, আমি স্টান্ড হয়ে গিয়েছি। আমার শাশুড়ি আর আমার ভাস্তি, তারা দুজন মিলে এই আমাদের জন্য এত বড় একটা আয়োজন করেছে, যেটা আমি আসলে এক্সপেক্টই করিনি। এরপরে আমার খালা শাশুড়িরা এসেছে, সবাই আমাদের সাথে ধাপে ধাপে দেখা করতে এসেছে। আমরা যে টায়ার্ড, আমরা যে এত লম্বা একটা জার্নি করে আসছি, আমার একদমই মনে হয় নাই। সো এখন হচ্ছে আমাদের কেক কাটার পালা ছিল। আমি আমার কাছে মনে হয়েছে ফুললি রিফ্রেশড হয়ে গিয়েছি। এবং এই একটা টাইম ছিল যে সময় আমার কাছে মনে হয় যে ফ্যামিলি যে কি জিনিস, এটা আসলে এই মানুষগুলোর সাথে আবার রিউনাইটেড হয়ে আমি ফিল করতে পেরেছি। আমি ছবি তুলছি না তো। আমাদের হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি যখন গল্প করে, আমার এই জিনিসটা দূর থেকে দেখতে খুব মজা লাগে। তাদের কথাগুলো এত শিশু সুলভ হয়। আর এখানে আমার হাজব্যান্ড আমার শাশুড়িকে মোবাইলের একটা নতুন অ্যাপ বোঝানোর চেষ্টা করছিল। যাই হোক, এভাবে 2 দিন থাকার পর আমি ঢাকায় চলে আসি এবং আমি আমার বাবার বাসায় আসি। সেখানে আমি খুবই একটা সারপ্রাইজের মধ্যে পড়ে যাই, বিকজ আমার বোনের মেয়ে এত সুন্দর করে একটা কেক বানিয়ে নিয়ে এসেছে। আমি জানিও ভালো কেক বানায়, কিন্তু সেটা যে এত স্টানিং একটা কেক হবে, এটা আমার এক্সপেকটেশনের অনেক বাইরে ছিল। অ্যান্ড আমার মনে হচ্ছিল যে আমি কেকটা না কাটিয়ে আমি রেখে দিই, এত সুন্দর। যাই হোক, তার সাথে সাথে আমার আপু আরও অনেক কিছু বানায় নিয়ে এসেছিলো। সো ওদের বাসায় হয়তো আমরা পরে যাব, বাট এবার আমি শুধুই আমার আম্মা আব্বার বাসায় থাকার জন্য আসছি। এখানে 2-3 দিন থাকবো, আমার কিছু কাজ আছে, সেগুলো করে আমরা আবার গাজীপুরে হয়তো ব্যাক করব। কিন্তু লাইক ফাইক দাও না তো লাভ হইলো কি? আমার তো মামুনির থেকে দেখিছো। আচ্ছা ঠিক আছে। এই হচ্ছে আমার বোন, এই হচ্ছে আমার মা, এই হচ্ছে গিয়া একটি অসহায় ছেলে, আর হচ্ছে একটা গরিব মেয়ে। এটা আমার বাবা, আর ও হচ্ছে কি ও আমার পার্টনার। ওকে আব্বু, হাত দাও, হাত দাও। হাতে আচ্ছা, এই হচ্ছে আমার কি জানি কেক মেকার। আরে না ওকে, আমি যাই না, আমি অবজার্ভার। আল্লাহ, কেকটা কাটতে আমার বিসমিল্লাহ। দেখো ভিতরে কিন্তু কিছু, ভিতরে কিছু আছে। না কেন না, এটা তো স্ট্যান্ড করতে হবে না। সেটা না না, পাইপ থাকুক, পাইপ নাই, ও স্ট্র আছে। পাইপ নাইস। ও মাই গড, সাইজ কি এই আমার ছোট হয়ে গেছে। আই থিং এটা তো আটবে না। স্টিল করে রাখছো না? হ্যাঁ, তোমরা লাইক আমি আনছি ভাঙবে somehow। কি অবস্থা? এগুলো ফাটা হয়ে গেছে। যাই এটা চামচ দাও। হ্যাঁ, চামচ আছে যেখানে। প্রায় 4 বছর পর আজকে ঢাকার ভোর দেখলাম আমি। এই ফিলিংটা খুবই নস্টালজিক। আই উইশ আমি এই মোমেন্টটা ধরে রাখতে পারতাম। এই ছোট্ট বারান্দায় বসে বসে সকালে চা খাওয়াটা ছিল আমার প্রতিদিনের একটা অভ্যাসের অংশ। ইটস লাইক ইটস রিফ্রেশিং মি ওয়ান্স অ্যাগেন।
2 দিন বা 3 দিন পরে আমরা আবার গাজীপুর চলে আসছি এবং এখানে আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম। এটা গাজীপুরে। আমার খালা শাশুড়ি আমাদেরকে খুব সুন্দর এই রেস্টুরেন্টটাতে নিয়ে এসেছিলেন। আর তার পাশাপাশি আমরা গিয়েছিলাম তার আন্ডার কনস্ট্রাক্টেড ফ্ল্যাটটা ভিজিট করতে। আর ঠিক ওই সময় আমার থাই সুপের ক্রেভিং হচ্ছিল, আর তখন ভালোই শীতও ছিল। ঢাকা গাজীপুর দৌড়াদৌড়ি, আত্মীয় স্বজনের বাসা, দাওয়াত খাওয়া, এর মাঝখানে আসলে নিজেদেরও মাঝে মাঝে একটু রিল্যাক্স করতে ইচ্ছা করে। মনে হয় যে একটা দিন কিচ্ছু না করি, শুধু নিজের ফ্যামিলির সাথে থাকি আর নিজেরা একটু নিজেদের এন্টারটেইনমেন্ট খুঁজে বের করি। এবং আমরা একটু উনো খেলছিলাম আর একজন আরেকজনকে পোক করছিলাম। ওয়ান্স এগেইন ঢাকা, এটা আমার বাসার ছাদ। এখানে আমরা আসলে এবার এসেছি কিছু ছোট ছোট উদ্দেশ্য নিয়ে এবং ম্যাক্সিমামই কাজ। তার মাঝখানে যদি একটু শপিং করা যায়, বন্ধু বান্ধবের সাথে দেখা করা, যা যা আর কি খুবই বেসিক, ওগুলাই আসলে এবার করার প্ল্যান। ঢাকা শহরে 3টা কাজ নিয়ে বের হলে কখনোই 3টা কাজ হয় না, তার মধ্যে 2টা অথবা 1টা কাজ হয়। সো লেটস সি হোয়াট উইল হ্যাপেন। দাঁড়াও, তুমি কার্ডটা দেখাও। সো আমরা এই প্রথম মেট্রো রেলে উঠছি। আমাদের আসলে এটা ওভাবে প্ল্যান ছিল না, আমাদের উত্তরায় যেতেই হবে, তাই ভাবলাম যে আমরা একটু মেট্রো রেলে করে যাই। তো তখন আমি আমার মা এবং শাশুড়িকে বললাম আপনারা যাবেন কিনা, কারণ তারাও ওঠেনি। তো তাদের আসলে ইয়েস নো ছিল না। আমি তখন বুঝতে পেরেছি দে উড লাভ টু গো উইথ আস। সো আমি তখন বললাম যে কোনো প্রবলেম নাই, আমরা 4 জন একসাথে যাব। সো যে বলা সেই কাজ, টিকিট কাটলাম এবং আমরা আপাতত মেট্রো রেলের জন্য ওয়েট করছি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা মেট্রো স্টেশন, বিকজ এখানে যে ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হচ্ছে, যে ট্রাসের ব্যবহার, বা আমি যদি বলি যে স্ট্রাকচারটাকে হোল্ড করার জন্য যা যা দরকার, এটাকে স্ট্রং একটা ভাইব দেওয়ার জন্য, তার সবই এখানে করা হয়েছে। আর খুব ভালো লেগেছে আরেকটা জিনিস, যে এখানে সেফটি এবং সিকিউরিটি নিয়ে অনেক বেশি ওয়ার্ক করা হয়েছে। জার্মানিতে আমি এরকম সেফটি সিকিউরিটি দেখি না। তার একটা বড় রিজন হতে পারে যে আমাদের দেশের মানুষের যেটাকে না করা হয় সেটা করার প্রবণতা অনেক বেশি, বাট জার্মানিতে সেটা না। যেখানে কাউকে যদি বলা হয় যে এই জায়গাটা তোমার মতো সাধারণ মানুষের জন্য না, তাহলে ওখানে কেউ যায় না। এটা অনেক বড় ডিফারেন্স আছে বাংলাদেশের মানুষের সাথে জার্মান মানুষের কালচারাল এবং তার সাথে সাথে ল এনফোর্সমেন্টের যে ট্রিটমেন্ট সেটার। সো সেক্ষেত্রে আমি বলবো দে রিয়েলি ডিড আ গ্রেট জব। আমরা উত্তরে চলে এসেছি এবং নেমে পড়েছি। আমাকে যদি ট্রেনের ভেতরকার এক্সপেরিয়েন্সের কথা বলা হয়, আই রিয়েলি লাইক ইট। মানুষকে অনেক সভ্য হয়ে থাকতে দেখেছি আমি সেখানে। মানুষ একটা ভালো জিনিসের কদর করছে। এরপর আমরা একটু আড়ঙে ঢুকলাম। তুলিপ তার অফিস কলিগের জন্য কিছু গিফটস কিনলো, আমরাও কিছু টুকটাক দেখলাম, তেমন কিছু ভালো লাগে নাই। তো আমরা এরপরে বেশি সময় নষ্ট না করে আমরা বাসায় ব্যাক করি। লবণটা না তুমি একটু চেক করে বুঝছো, লবণটা আমি বুঝতেছি না। লবণের কি আমি লবণ চেক করতে পারবো না? শেফের যদি আরেকজন লবণ চেক করে দেয় তাহলে লাভ হলো। লবণ আমি জানি না, আমার প্রেশার বেশি। কি তুলিপ আজকে আমাদের বাসায় চিকেন রান্না করছে। আমি ওভাবে কিছু বলিনি, আমি জাস্ট বলেছিলাম বাসায় যে ও খুব ভালো রান্না করে। তাই আম্মা পরে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে ও যদি করতে চায় তাহলে করুক। তা আমরা একটা শক্ত মুরগি কিনে নিয়ে আসলাম বাজার থেকে, যে নিজেরাই হচ্ছে রান্না বান্না করার জন্য সব কেটে কুটে রেডি। আম্মা অবশ্য অনেক হেল্প করছে সেদিক থেকে, বাট রান্নার যতটুকু যা করতে হয় সেটা বেসিক্যালি তুলিপি করছে। হ্যাঁ, এখন রান্না অর্ধেকের বেশি শেষ। এখন হচ্ছে কি এইসব বলে লাভ আছে কোনো? এখন 31st নাইট এবং যখন 12টা বেজে যায় তখন ধুমধাম ঠুসঠাস হচ্ছিল। ওই সময় আমার খুব ভালো লাগছিল, আবার সেকেন্ড মোমেন্টেই আমার মনে হচ্ছিল যে আমি কেন ঢাকায়, বিকজ এত শব্দ। প্রায় 2.5 ঘন্টার মতো এভাবে ওরা আতশবাজি ফুটিয়ে যাচ্ছিল, বিভিন্ন সাইড থেকে গানের আওয়াজ আসছিল। জার্মানিতে যেমন আমার একটা সাইলেন্ট জোনে থাকার একটা অভ্যাস হয়ে গেছে, হঠাৎ করে এত আওয়াজে আমার আর ভালো লাগছিল না। বাট আমি লাইটটা এনজয় করার খুব চেষ্টা করছিলাম। বাংলাদেশের মানুষ সেলিব্রেট করে বছরের প্রথম দিন, আমাদেরও নতুন বছর শুরু হলো।
আমরা ছাদে যাইনি, আমরা বারান্দা থেকে যা দেখার দেখছিলাম। এই ভিউটাই যথেষ্ট, বিকজ ছাদে গেলে আমি জানি না ফানুস উঠছিল, এই ধরনের আতশবাজি উঠছিল, কোত্থেকে কি এসে লাগে। দুলিপ খুব ভয় পায়, তো আর প্রচণ্ড আওয়াজ, সব মিলায় আমার হলো ঠিক আছে, ঘরের বারান্দা দিয়ে যা দেখা যায় তাই বা কম কি। এই পুরো জিনিসটার সাথে আমরা চেষ্টা করছিলাম ইন্টিগ্রেট হতে। সো ইয়া, আরেকটা নতুন দিন, এবং আমি এখনও ঢাকায়, কারণ এবার আমি যাচ্ছি আমার আপুর বাসায়। আমার আপুর বাসাটা আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, কিন্তু যাওয়ার পথে মাঝখানে অনেক ঝামেলা থাকে। মাঝখানে ক্যান্টনমেন্ট পড়ে, তারপরে বনানী পড়ে, এইসব জায়গায় প্রচণ্ড জ্যাম হয়। বাট যাই হোক, আমরা সব কিছু বাদ দিয়ে আপুর বাসায় চলে যেতে পেরেছি। এবং যে আমি তো দেখি খুবই অবাক হয়ে গিয়েছি, বিকজ ও এত কিছু আয়োজন করেছে যেটা একেবারেই আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। কারণ আমি আসলে ওকে লাস্ট টাইম যেরকম দেখেছিলাম তার থেকে ওর কুকিং স্কিল অনেক বেশি ডেভেলপ করেছে, এবং সে এমন কিছু নেই আমার জন্য সে করেনি। সে জানে আমি ফ্রাইড রাইস কতটা পছন্দ করি, সে ভাত পোলাওয়ের বাদেও সে ফ্রাইড রাইস আলাদা করে করেছে আমার জন্য। সে আমার প্রত্যেকটা খাবার, আমার পছন্দের খাবারের খেয়াল রেখেছে। সো আমি আসলে সত্যিই অ্যামেজড। আবার আমরা গাজীপুরের রাস্তায়, আর এবার যখন ঢাকায় ছিলাম তখন আমি আমার ফ্রেন্ডসদের সাথে আলাদা করে মিট করেছি, যেগুলোর আমি ভিডিও একদমই করিনি, কারণ আমি চাচ্ছিলাম যে ওই টাইমটায় শুধু আমি ওদেরকেই সময় দিই। আমি আমার মোবাইলটা একদম সাইড করে রেখেছিলাম। আমরা কফি শপে বসেছি, কারণ আমাদের আসলে ওইভাবে একটা জায়গায় যাব ঘোরার সুযোগ হয় না। সো আমরা এক জায়গায় বসে একটু আড্ডা মারাটাকে অনেক বেশি প্রেশাস মনে করেছি। আর এরপরে আমি গাজীপুরে যখন চলে যাচ্ছিলাম, আমার কেমন জানি মনটা খারাপ লাগছিল, কারণ আমি বুঝতে পারছি যে আমার যতই দৌড়াদৌড়ি থাক না কেন, আমার আসলে টাইমটা শেষের দিকে চলে আসছে এবং আমাকে ব্যাক করতে হবে। বাট আমি এই নির্মল সুন্দর সবুজ বাংলাদেশ দেখতে দেখতে ভাবছিলাম যে আবার কবে আসবো, আবার কবে দেখবো সব কিছু, তখন কি এরকম থাকবে কি না। কারণ যাই যেরকম ভাবে রেখে যাই সেরকম আর থাকে না, সময়ের সাথে সাথে সব বদলায়। গাজীপুরে আরেকটা সকাল, এটা অলমোস্ট আমাদের একদম শেষের দিক। তো আমরা আর বেশি দিন থাকবো না, আমাদের চলে যেতে হবে ঢাকায়। ওখান থেকে আমাদের ফাইনাল প্যাকিংটা শেষ হয়ে আমরা চলে যাব এয়ারপোর্টে। সো ইন দ্য মিন টাইম তুলিপের কাজিন এসছে ওর কাছ থেকে কিছু গিটার লেসন নিতে। সো আমরা একটু গান টান এনজয় করছিলাম ইন দ্য মিন টাইম। আর এই পুরো ব্যাপারটার সাথে সকালের চা জাস্ট একটা অ্যামেজিং কম্বিনেশন ছিল। আমরা এয়ারপোর্টে, এই লাস্ট মোমেন্টের ভয়েস ওভারটা দিতে আমার যে কি খারাপ লাগছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিল যে এই এয়ারপোর্টের মধ্যে দিয়ে আমাকে বারবার আসতে হবে, যেতে হবে, এবং আমি যখন আবার বাংলাদেশে আসবো আমি অনেক চেঞ্জেস দেখতে পাবো। আমার বাবা মাকে আমি আরও একটু বুড়ো হতে দেখতে হবে। এই ফিলিংটা আসলে বোঝানো খুবই মুশকিল। হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন আসে, জীবিকার কারণে, ব্যক্তিগত কারণে, যে কোনো কারণেই হোক তাদেরকে এই এয়ারপোর্টটা ক্রস করে যেতে হয়। এই যে একটা ইমোশনাল জার্নি, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। It's really very hard to explain. In fact, আমার কাছে মনে হয় it's impossible to explain. If you are not experienced enough to know this, you really don't understand how hard this is. This feeling, it's a very strong feeling that you left your family, friends, your loved ones, and your beloved country. আর ওপর থেকে যখন দেখি যে আলোকিত ঢাকা, মনে হয় আবার যদি নিচে নেমে যেতে পারতাম, বাট সেটা আর হয় না। আমি জানি না আমি আবার কবে বাংলাদেশে ফিরবো, বাট আমি যে স্মৃতিটা নিয়ে যাচ্ছি সেটা যেন আমি বেশ কিছুদিন আমার মধ্যে ধরে রাখতে পারি, সেটাই আসলে আমার এই শেষ মুহূর্তের চাওয়া। ভালো থাকুক আমার দেশ, ভালো থাকুক আমার দেশের মানুষ, আমার দেশের প্রতিটা মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারে, আবার যেন দেশে ফিরতে পারি। আল্লাহ যেন এই হায়াতটা আমাকে দেন। আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন,
এত সুন্দর একটা দেশ ফেলে চলে যেতে হচ্ছে জীবন জীবিকার চাহিদার কারণে। কষ্ট একটা থাকবে, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা সবাই যে যেখানেই আছি সুখে শান্তিতে থাকতে চাই। Hope you guys enjoy this second episode of my Bangladesh tour, and till the next time, see you, bye bye.